কি অবলাকান্ত বাবু, দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলে দিন অবলাকান্ত বাবু। আমি এরকম ঠাট্টা কিন্তু পছন্দ করি না। বিমল, আবার তুমি আমার বন্দী। হাতে পেয়েও তাকে ছেড়ে দিল। তাহলে সে কি ওই কূপোর ভিতরে ঢুকে বসেছিল? বিমল ও কুমার সেখান থেকে বেরুবার পথ খুঁজছে, এমন সময় হঠাৎই তাদের পিছনে হলো দুম করে দরজা বন্ধ করার শব্দ। সঙ্গে সঙ্গে ঘরের হিংস্র অন্ধকার যেন সেখানকার ম্লান আলোটুকুকে গপ করে একেবারে গিলে ফেলল। আজকের বিকেলবেলাটা বিমলের কাছে কেমন ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, কারণ তার অষ্টপ্রহরের সঙ্গী কুমার বেড়াতে গিয়েছিল মামার বাড়িতে শান্তিপুরে। ইজি চেয়ারে শুয়ে শুয়ে সে একখানা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিল আনমনে। ঠিক এমন সময় নিচ থেকে একটা মেয়েলি গলায় ডাক এলো। বিমল বাবু বাড়িতে আছেন? বিমল বিস্মিত হলো, কারণ আজ পর্যন্ত কোনো মহিলা আগন্তুকই রাস্তা থেকে এভাবে গলাবাজি করে তার নাম ধরে ডাকেননি। রামহরি, কে ডাকছেন দেখো, ওকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসাও, আমি এখনই যাচ্ছি। কালে কালে আর কতই দেখতে হবে জানি নে বাপু। রাস্তায় বেরিয়ে মেয়েরাও বাবুদের মতো নাম ধরে চেঁচিয়ে ডাকে, হলো কি? গেঞ্জির উপরে পাঞ্জাবিটা চড়িয়ে বিমলও নিচে নেমে গেল। বৈঠকখানায় ঢুকে সবিস্ময়ে দেখল একখানা কোট জুড়ে বসে আছে অতিকায় এক পুরুষ মূর্তি। মানুষের এত মস্ত চেহারা প্রায় অসম্ভব বললেও চলে। উঠে দাঁড়ালে তার মাথা নিশ্চয়ই 7 ফুটের উপরে যাবে এবং তার বুকের ঘের সহজ অবস্থাতেই বোধহয় 45-46 ইঞ্চির কম হবে না। তার রং শ্যামবর্ণ, মুখের আধখানা প্রকাণ্ড চাপদাড়িতে সমাচ্ছন্ন এবং সর্বাঙ্গ দিয়ে যেন একটা উদ্দাম পশু শক্তির উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। বয়স তার 40-এর ভিতরেই। যে মহিলাটি আমাকে ডেকেছিলেন তিনি কোথায় গেলেন? না বিমল বাবু, ডাকছিলুম আমি। আমায় কি আপনি মেয়ে মানুষ বলে মনে করেন? সর্বনাশ, আপনার মতো প্রচন্ড পুরুষকে মহিলা বলে শেষটায় কি বিপদে পড়বো নাকি? আপনার দোষ নেই, আমার গলা শুনে সকলেই ধাঁধায় পড়ে যান, তারপর আমাদের চেহারা দেখে চমকে ওঠেন। ভগবানের ভুল মশাই, ভগবানের ভুল। তারপরে বাবাও ভুল করে আমার নাম রেখেছেন অবলাকান্ত। তাই বুঝি আপনি কুস্তি ফুস্তি লড়ে ভগবান আর পিতার ভ্রম সংশোধন করছেন, তাই তো? অবলাকান্ত আবার নারী কণ্ঠে হাসতে শুরু করে দিল। ওই চেহারার ভিতর থেকে মেয়ে হাসি শুনে বিমল যেন কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। এ যেন জয় ঢাক ফুঁড়ে বেরুচ্ছে সেতারের প্রিং প্রাং। আমার কাছে কি মশাইয়ের কোনো দরকার আছে? হ্যাঁ বিমল বাবু, আপনাকে আমার অত্যন্ত দরকার। আমি এখানে এসেছি একটি গোপনীয় পরামর্শ করতে। আমার মতো অচেনা লোকের সঙ্গে আপনি গোপনীয় পরামর্শ করতে এসেছেন? আশ্চর্য কথা বটে। বিলক্ষণ, কে বললে আপনি আমার অচেনা?
আপনাদের দুঃসাহসিকতার কাহিনী বাংলাদেশের কে না জানে? খালি কি বাংলাদেশ, মঙ্গল গ্রহ পর্যন্ত আপনাদের চিনে ফেলেছে। তাই তো এসেছে আপনার কাছে। কি ব্যাপারটা একটু খুলে বলুন তো। হ্যাঁ, তাই বলবো বলেই তো এসেছি, কিন্তু তার আগে অঙ্গীকার করুন আমার গুপ্ত কথা আর কারোর কাছে প্রকাশ করবেন না। বেশ, তাই অঙ্গীকার করছি। আপনারা একবার অসমে জকের ধন আনতে গিয়েছিলেন তো? আমি কিন্তু এই কলকাতাতেই এক অদ্ভুত রহস্যের সন্ধান পেয়েছি। কি রকম? শুনুন বলি। আমি টালিগঞ্জের 5 নম্বর মনিলাল বসু স্ট্রিটে একখানা বাড়ি ভাড়া নিয়ে আছি। বাড়িখানা খুব বড় আর পুরনো। শুনেছি কোনো এক সেকালে এখানে নাকি এক রাজা বাস করতেন। এখন তার বংশের কেউ নেই। এই বাড়ির সিঁড়ির তলায় ওই চূড়া কুঠুরির মতো একখান ঘর আছে। সে ঘর আমি আবার ব্যবহার করি না। এই ঘরেরই এক দেওয়ালে হঠাৎ আমি এক গুপ্তদ্বার আবিষ্কার করেছি। সেকালকার অনেক ধনীর বাড়িতেই এমন গুপ্তদ্বার পাওয়া যায়। ইয়ার এমন কি আশ্চর্য ব্যাপার? আপনি কি সেই গুপ্তদ্বার খুলেছেন? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, খুলে কি দেখলেন? খালি অন্ধকার। তাহলে আমার কাছে এসেছেন কেন? এমন অনেক গুপ্তদ্বারই আমি দেখেছি। তাদের পিছনে অন্ধকার থাকতে পারে, কিন্তু কোনো রহস্য থাকতে পারে না। আগে আমার কথা তো শুনুন। গুপ্তদ্বার খুলে প্রথমে দেখলুম অন্ধকার, তারপর আলো জ্বেলে দেখলুম একটা সরু পথ। সেই পথ ধরে খানিকটা এগিয়ে কি হলো জানেন? কি হলো? পথটা কতখানি লম্বা জানি না, কারণ আমার লণ্ঠনের আলো সামনের অন্ধকার ঠেলে বেশি দূর যেতে পারেনি। আমিও হাত 5-6 বেশি যেতে না যেতেই শুনতে পেলুম নিরেট অন্ধকার ঘরের ভেতর থেকে বিকট এক জানেন কিরকম অমানসিক স্বরে গর্জন করে উঠল। তারপরেই শুনলাম যেন কাদের দ্রুত পদ শব্দ, যেন কাদের দৌড়ে আমাদের দিকে তেড়ে আসছে। ভয়ে পাগলের মতো হয়ে আবার বাইরে পালিয়ে এলাম। সে দরজা আবার বন্ধ করে দিয়েছি। বিমল দেখল অবলাকান্তের পাথরের চোখে কোনো ভাবান্তর হলো না বটে, কিন্তু তার অন্য চোখটি দারুণ আতঙ্কে বিস্ফারিত হয়ে উঠল। বিষম কৌতূহলে বিমলের 2 চক্ষু জ্বলে উঠল। এতক্ষণ পরে জাগল তার সত্যিকারের আগ্রহ। আমার বিশ্বাস সেই গুপ্তদ্বারের পেছনে জকেরা পাহারা দেয়, আর তার ভিতরে আছে গুপ্তধন। কিন্তু কিন্তু গুপ্তধনের লোভে তো আর প্রাণ দিতে পারি না মশাই। দেখুন, ওখানে গুপ্তধন আছে কিনা আমি জানি না, কিন্তু জকটক যে নেই এটা একেবারে নিশ্চিত। এসব আমি মানি না। আমাদের চেহারাটাই না কেবল প্রকাণ্ড, আপনার মতো দুর্জয় সাহস আমার নেই। আর এরকম ব্যাপারে আপনার মাথা খুব খেলে জেনেই তো পরামর্শ করতে এসেছি আপনার সাথে। এখন দয়া করে বলুন আমার কি করা কর্তব্য। সেই গুপ্তদ্বারটা আগে আমাকে একবার দেখাতে পারেন?
কেন পারবো না? মনে রাখবেন, গুপ্তধন উদ্ধার করতে পারলে আপনিও তার অংশ থেকে বঞ্চিত হবেন না। গুপ্তধনের কথা এখন থাক, সুড়ঙ্গের রহস্যটা আসলে কি আমি কেবল তাই জানতে চাই। আপনি কি এখনই আমাকে নিয়ে যেতে পারবেন? অনায়াসে। ট্যাক্সিতে চড়ে সেখানে যেতে 8 ঘন্টার বেশি সময় লাগবে না। তাহলে উঠে পড়ুন। আজ আমি দরজাটা খালি চোখে দেখে আসব, কর্তব্য স্থির করব পরে। বড় রাস্তা ছেড়ে অবলাকান্তের সঙ্গে বিমল আরো সরু এমন একটি পথে প্রবেশ করল যেখান দিয়ে গাড়ি চলবার কোনো উপায়ই নেই। বেশ খানিকটা এগিয়ে পাওয়া গেল একখানা জরা জীর্ণ কিন্তু প্রকাণ্ড অট্টালিকা। এই নাকি অবলাকান্তের রাজবাড়ি। কত যুগ আগে সে যে রাজার উপযোগী ছিল তাকে দেখে আজ তা অনুমান করা সহজ নয়। তার চারিদিকের জঙ্গলাকীর্ণ জমি আচ্ছন্ন করেই কেবল মানধাতার আমলের বুড়ো বুড়ো গাছ বিরাজ করছে না, নিজের গায়ে অর্থাৎ দেওয়ালের উপরেও সে আশ্রয় দিয়েছে রীতিমতো হোমরা চোমরা অসত্য বটকে। অনেক জায়গাতেই জানলা দরজা পর্যন্ত বিলুপ্ত হয়েছে, তাদের বদলে রয়েছে কতগুলো হাঁ হাঁ করা গর্ত। অবলাকান্ত বাবু, এ বাড়িতে থাকেন কি করে? বাড়ির বর্তমান মালিকের এমন পয়সা নেই যে আগাগোড়া মেরামত করবেন, কিন্তু এই যে তিনি একটা মহল ভালো করেই সংস্কার করে দিয়েছেন, কাজে আমার কোনো অসুবিধে হয় না। এই যে এইখানে আসুন, এইদিকে আসুন দয়া করে। হ্যাঁ, বাড়ির এই অংশটা বাসের উপযোগী বটে। উপরের কোনো কোনো ঘরে আলো জ্বলছে। নিচের সদর দরজার সামনে বসে এক দারোয়ান। আসুন, আমাদের সঙ্গে আসুন, আপনাকে আগে সেই চোরা কুঠুরিটা দেখিয়ে নি। দুদিকের কয়েকটা ঘর পার হই তারা একটা উঠানে গিয়ে পড়ল। উঠানের এক কোণে সেকেলে সিঁড়ির সার এবং তার তলায় একটা মাঝারি আকারের দরজা। তা অত্যন্তই মজবুত, গায়ে তার লোহার খিল মারা। ওই দরজাটা খুললেই ওর ভেতরে পাবেন সেই ভয়াবহ গুপ্তধন। সত্যি বলছি বিমল বাবু, আমার কিন্তু এখানে আর দাঁড়াতে সাহস হচ্ছে না। আপনার ভয় দেখে আমার হাসি পাচ্ছে। কই, গুপ্তধন কোথায়? এই আলোটা একটু ভালো করে তুলে ধরুন দেখি। কি অবলাকান্ত বাবু, দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলে দিন অবলাকান্ত বাবু। আমি এরকম ঠাট্টা কিন্তু পছন্দ করি না। ঠাট্টা নয় হে বিমল, ঠাট্টা নয়, আজ তুমি আমার বন্দী। মামার বাড়ি থেকে ফিরে এসে কুমার প্রথমেই ছুটল বিমলের বাড়িতে এবং তার সঙ্গে সঙ্গে এলো বাঘা। তখন ওই সকাল। এই রাস্তায় বিমলদের দুখানা বাড়ি ছিল, একখানা খুব বড় এবং একখানা খুব ছোট। বড় বাড়িখানায় বাস করতেন বিমলের বহু আত্মীয় স্বজন, যাদের সঙ্গে আমাদের গল্পের কোনো যোগই নেই। ছোট বাড়িখানায় বাস করত বিমল নিজে। সে বহু লোকের গোলমাল সহ্য করতে পারত না, তাই ভাই ফরমাস খাটবার পক্ষে রামহরি ছিল যথেষ্ট। বড় বাড়িতে যেত কেবল দুবেলা দুটো আহার করবার জন্যে, বাকি সময়টা তার কেটে যেত ছোট বাড়ির ছোট্ট বৈঠকখানায় বা লাইব্রেরিতে বসে কখনো পড়াশুনো করে এবং কখনো কুমারের সঙ্গে বিচিত্র ও অসম্ভব সব স্বপ্ন দেখে। শান্তিপূর্ণ নির্জনতায় বাড়িখানিকে মনে হতো যেন আশ্রমের মতো।
এ বাড়ির আরেকটি বিশেষত্ব হচ্ছে পিছনকার বাগান। বিমল ও কুমারের যত্নেই মাঝারি বাগানখানি সৌন্দর্যে ও ঐশ্বর্যে এমন অপূর্ব হয়ে উঠেছিল যে অধিকাংশ বিখ্যাত ও বৃহৎ উদ্যানকেও লজ্জা দিতে পারত অনায়াসেই। তারা যখনই পৃথিবীর যে কোনো দেশে গিয়েছে তখনই সেখান থেকে নিয়ে এসেছে নানা জাতের গাছগাছরা। কুমার বাড়ির সদর দরজা ঠেলে ভিতরে ঢুকল। বৈঠকখানায় কেউই নেই, লাইব্রেরিও শূন্য। উপরে উঠেও কারুর দেখা পেল না। কুমার একটু আশ্চর্য হয়েই ডাকল, বিমল, বিমল, রামহরি। কারুর সাড়া নেই। বাঘা ব্যস্তভাবে এ ঘরে ও ঘরে ঢুকে ঘেউ ঘেউ ভাষায় বোধ করি বিমল ও রামহরিকেই ডাকতে লাগলো। কুমার ভাবল বিমল তাহলে বাগানের দিকেই গেছে। সিঁড়ি দিয়ে আবার নিচে নামবার উপক্রম করছে। এমন সময় সবিস্ময়ে দেখল রেলিং ধরে কাতরভাবে উপরে উঠছে রামহরি। তার মাথার চুল, মুখ ও দেহ রক্তমাখা। রামহরি, এ কি ব্যাপার? গুন্ডার হাতে পড়েছিলাম বাবু। গুন্ডার হাতে? কাল বৈকালে এক দুশ্মন চেহারার লোক এসে খোকা বাবুকে ডেকে নিয়ে যায়। অনেক রাত পর্যন্ত খোকা বাবু ফিরল না বলে আমি যখন ভারী ব্যস্ত হয়ে উঠেছি তখন সদর দরজায় হঠাৎ কড়া নাড়া শুনে গিয়ে দেখি একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে জিজ্ঞাসা করলে, তোমার নাম কি রামহরি? আমি বলল, হ্যাঁ আমি রামহরি আছি। সে বললে, বিমল বাবু তোমাকে ডাকছেন, শিগগির চলো। সামনেই একখানা মোটর গাড়ি দাঁড়িয়েছিল। আমি আর বিরক্তি না করে গাড়িতে গিয়ে উঠলুম। তারপর আমরা যখন ঘরের মাঠের ভেতর দিয়ে যাচ্ছি তখন পাশ থেকে সেই লোকটা হঠাৎ লাঠি তুলে এমন জোরে আমার মাথার উপর মারল যে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হবার পর দেখলুম সকাল হয়ে গেছে। আমি একটা গাছতলায় শুয়ে আছি আর গুন্ডারা গাড়ি নিয়ে পালিয়েছে। রামহরি, তুমি যা বললে তার কোনো মানে হয় না। তোমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এমনভাবে আক্রমণ করবার উদ্দেশ্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবু। তারা কি পাগল না আমার শত্রু? তারা যদি তোমার শত্রু হবে তবে বিমল কোথায় গেল? সে এখনো ফেরেনি কেন? খোকা বাবু এখনো ফেরেনি? বলো কি গো, তবে কি তারা চোর ডাকাত ফন্দি খাটিয়ে খোকা বাবু আর আমাকে পথ থেকে সরিয়ে তারা কি এবারই সর্বস্ব লুটে নিয়ে গেছে? না রামহরি, না। এ বাড়িতে লুট করার মতো কোনো সম্পত্তি থাকে না। এ বাড়ির সবচেয়ে মূল্যবান নিধি হচ্ছে বিমল নিজে। তাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো গূঢ় রহস্য আছে। হঠাৎ নিচে সদর দরজার কাছ থেকে উচ্চ কণ্ঠস্বর শোনা গেল, আরে আরে, এ বাড়ি যে আমি চিনি। কি আশ্চর্য, এই যে বিমল বাবুর বাড়ি। কুমার তখনই বুঝতে পারল এ হচ্ছে পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবুর গলা। গত বছরে তার সঙ্গে তাদের পরিচয় হয়েছে। সে তাড়াতাড়ি নিচে নামতেই দেখল সুন্দরবাবু দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। এ কি সুন্দরবাবু যে? নমস্কার, আপনি ঠিক সময় এসেছেন। ঠিক সময় এসেছি মানে? কাল এখানে দুর্ঘটনা ঘটেছে সুন্দরবাবু। সেই জন্যই তো আমি তদারক করতে এসেছি। তাহলে বিমলের খোঁজ আপনারা পেয়েছেন? আমি বিমল বাবুর খোঁজ করবার জন্য এখানে আসিনি। আমি এসেছি আপনাদের বাগানে চোরের পায়ের ছাপ খুঁজতে। আমাদের বাগানে চোরের পায়ের ছাপ? কি বলছেন? কিচ্ছু ভুল বলিনি। জানেন, কাল রাতে জেরিনার কণ্ঠহার চুরি গিয়েছে।
আগে তার দাম ছিল 50 লক্ষ টাকা, কিন্তু এখন তাকে অমূল্য বলাও চলে। জেরিনার কণ্ঠহার, সেটা আবার কি? শুনুন তবে, রুশিয়ার সম্রাট আর সম্রাজ্ঞীকে জারা জেরিনা বলে ডাকা হতো, জানেন তো? রুশিয়ার সম্রাজ্ঞীর গলায় ছিল এক ছড়া মহামূল্য হীরার হার, কিন্তু রুশিয়ার বিপ্লবের সময় জারা জেরিনাকে যখন হত্যা করা হয়, তখন এই আশ্চর্য কণ্ঠহার কেমন করে রুশ দেশের বাইরে গিয়ে পড়ে। বিজয়পুরের মহারাজা গেল বছরে ফ্রান্সে বেড়াতে গিয়ে প্রকাশ্য নিলামে 8 কোটি টাকা দিয়ে সেই হার কিনে আনেন। কিন্তু কোনো নির্বোধ ধনী যদি 8 কোটি টাকা খরচ করে কতগুলো দুর্লভ অকেজো কাঁচ কিনে বসেন, তার জন্য আমাদের মাথা ব্যথার দরকার কি? আহা হা, শুনুন না, দরকার আছে বই কি। জেরিনার সেই কণ্ঠহার কাল রাতে চুরি গিয়েছে। আপদ গিয়েছে, এখন তা নিয়ে দুঃখ করবার সময় আমার নেই। আপনি বয়সে নবীন কিনা তাই আসল কথা শুনবার আগেই অধীর হয়ে উঠছেন। কুমারবাবু, আপনি কি জানেন না, বিজয়পুরের মহারাজা কলকাতায় এসে আপনাদেরই বাগানের পিছনকার মস্ত বাড়িখানা ভাড়া নিয়ে বাস করছেন? তা আবার জানি না। রাজকীয় ধুন্ধুমানের চোটে পাড়ার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে যে। বিজয়পুরের মহারাজা কাল মহারানীকে নিয়ে মোটরে করে কলকাতার বাইরে কোথায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাত্রিবেলায় ফেরবার সময় পথে হঠাৎ মোটরের কল বিগড়ে যায়, ফলে মোটরকে আবার কার্যক্ষম করে নিয়ে বাড়িতে আসতে তাদের অনেক রাত হয়ে যায়। ইতিমধ্যে কখন যে মহারাজের শোবার ঘর থেকে জেরিনার কণ্ঠহার চুরি গিয়েছে সে কথা কেউ জানে না। আজ সকালে সেই চুরির কথা প্রকাশ পেয়েছে, আর সঙ্গে সঙ্গে মামলার কিনারা করবার জন্য ডাক পড়েছে ছাই ফেলতে ভাঙা কুলোই সুন্দর চৌধুরী। আমি এসে দেখলুম। দেখুন, আপনি এসে কি দেখলেন তা জানবার আগ্রহ আমার একটুও নেই। আমি এখন... আপনি কথায় কথায় বড্ড বেশি বাধা দিচ্ছেন কুমারবাবু। আগে আমি কি বলি শুনুন, নইলে পথ ছেড়ে দিন। আমি এই বাড়ির ভিতরটা আর বাগানের চারিদিকটা একবার ভালো করে দেখে আসি। কেন? কারণ আমার মতো জানু ইন্সপেক্টরের চোখে ধুলো দেওয়া সহজ নয়। আমি আবিষ্কার করেছি যে চোরেরা এই বাড়ির পিছনকার বাগানের পাঁচিল টপকে মহারাজার বাড়িতে ঢুকে জেরিনার কণ্ঠহার চুরি করে আবার এই দিক দিয়েই ফিরে এসেছে। রাজবাড়ি থেকে আজ যখন আপনাদের বাগানটাকে দেখলুম তখন বুঝতে পারিনি যে এটা বিমল বাবুর বাড়ি, কারণ এ বাড়িতে এসে আমি অনেক চা, টোস্ট, অমলেট উড়িয়েছি বটে, কিন্তু কোনোদিন ওই বাগানটার দিকে যাইনি। কিন্তু বাড়ির সামনের দিকে এসেই বিমল বাবুর বাড়ি চিনতে পেরেছি। এখন আমি এই বাড়ির সর্বত্র খানা তল্লাশি করতে চাই। কি করব বলুন, ডিউটি ইজ ডিউটি। প্রথমটায় কুমারের মন রাগে পরিপূর্ণ হয়ে উঠল। আরক্ত মুখে সে কড়া কথা বলতেই যাচ্ছিল, ঠিক হঠাৎই একটা সত্য আবিষ্কার করে ফেলে নিজেকে সামলে নিল সে, এবং তারপরেই উত্তেজিত স্বরে বলে উঠল, বুঝেছি, এতক্ষণ পরে বুঝেছি। এই জন্যই বিমল হয়েছে অদৃশ্য আর রামহরি হয়েছে আহত। কুমারবাবু, আপনার এসব কথার অর্থ কি? কে অদৃশ্য আর কে আহত হয়েছে? সুন্দরবাবু, এতক্ষণ আমরা দুজনেই অন্ধকারে বাস করছিলাম, তাই কারোর কথা কেউ বুঝতে পারছিলাম না। এবার আমি এসেছি অন্ধকার থেকে আলোকে। তার মানে? আগে রামহরির গল্প শুনুন। এই রামহরি, রামহরি ওপর থেকে নিচে নেমে এলো। তাকে দেখেই সুন্দরবাবু চমকে বলে উঠলেন, ও কি রামহরি, তোমার এমন মূর্তি কেন? রামহরি আবার তার গল্প বলল। সুন্দরবাবু সব শুনে মহাবিস্ময়ে বললেন, বলো কি, বিমলবাবু অদৃশ্য? কিন্তু বিমলের অদৃশ্য হওয়ার কারণ অনুমান করতে পারছেন? আমি এখনো কারণ অনুমান করবার চেষ্টা করিনি, কিন্তু আপনি কি অনুমান করছেন? ভেবে দেখুন সুন্দরবাবু, একদল চোর যদি এই বাড়ির ভিতর দিয়ে বিজয়নগরের মহারাজার বাড়িতে ঢুকে চুরি করতে চায়, তাহলে তারা কি চুরির আগে বিমল আর রামহরিকে যে কোনো কৌশলে পথ থেকে সরাবার চেষ্টা করবে না? ঠিক ধরেছেন কুমারবাবু। রামহরি, কাল বিকেলে যে লোকটা বিমলবাবুকে ভুলিয়ে নিয়ে যায়
তার চেহারা কিরকম বলতে পারো? তা কেন পারবো না? তার মতো ঠ্যাঙা আর লম্বা চওড়া চেহারার লোক আমি আগে কখনো দেখিনি বাপু। মুখে মস্ত গোঁফ, দাড়ি, কিন্তু তার গলার আওয়াজটা ঠিক মেয়ে মানুষের মতো। চেহারা দেখলে ভয় হয়, কিন্তু গলা শুনলে হাসি পায়। রাত্রে যে তোমার কাছে এসেছিল তাকে আবার দেখলে তুমি চিনতে পারবে? না, তবে হ্যাঁ, একটা কথা এখন আমার মনে পড়ছে। আমি একবার ঘরের দরজার কাছ দিয়ে যেতে যেতে শুনেছি বটে, খোকা বাবুর সঙ্গে কথা কইতে কইতে সেই গুন্ডার মতো লোকটা বলছে আমি টালিগঞ্জের 5 নম্বর মণিলাল বসু স্ট্রিটে বাড়ি ভাড়া নিয়ে আছি। 5 নম্বর মণিলাল বসু স্ট্রিট? ঠিক শুনেছ রামহরি? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমি একবার যা শুনি তা আমি কখনো ভুলি না। তোমার এই অভ্যাসটি ভালো বলতে হবে। কুমার বাবু, এখন আমাদের কি কর্তব্য বলুন দেখি? 5 নম্বর মণিলাল বসু স্ট্রিটের দিকে সবেগে অগ্রসর হওয়া। ঠিক বলেছে। এই আমি মহাবেগে অগ্রসর হলুম। সুন্দরবাবু, এই হলো মণিলাল বসু স্ট্রিট। বাবা, কোন রসিকেই গলিটার নাম রেখেছে স্ট্রিট? এটা শহরের রাস্তা না জঙ্গলের পথ? এই সিপাহীরা, হুঁশিয়ার, গলির ভিতর থেকে কারুকে বেরোতে দিও না, খবরদার। পানায় সবুজ পচা জলে ভরা পুকুরের পাশ দিয়ে দুধার থেকে ঝুঁকে পড়া বাঁশ ঝাড়ের তলা দিয়ে নড়বড়ে কুঁড়ে ঘর আর ভাঙা ভাঙা ছোট ছোট বাড়ি আর ঝোপঝাপ জঙ্গল, আদ্যিকালের অসত্য বট আম কাঁঠাল গাছের ভিতর দিয়ে আঁকা বাঁকা পথের সঙ্গে মোড়ের পর মোড় ফিরতে ফিরতে সদল বলে কুমার খানিকটা এগিয়ে দেখতে পেল সেই মানদাতার আমলের প্রকাণ্ড অট্টালিকাখানা। সকালবেলার সমুজ্জ্বল সূর্যকিরণে তার দীনতা ও জীর্ণতা যেন আরও ভালো করে ফুটে উঠেছে। ওইখানেই 5 নম্বর বাড়ি বলে বোধ হচ্ছে। ও বাড়ির নম্বর আছে নাকি? ও তো মস্ত বড় ভাঙা ঢিপি। না না, এদিকে এসে দেখুন। এদিকটাতে দেওয়ালের গায়ে অসত্য বটেরা রাজত্ব বিস্তার করতে পারেনি। চুনবালির প্রলেপ ঠেলে বাড়ির কঙ্কালও বেরিয়ে পড়েনি। ওই দেখুন, সদর দরজায় একজন দারোয়ানও অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু দারোয়ানের সেই বিস্মিত ভাব স্থায়ী হলো না। হঠাৎই সে উঠে দাঁড়ালো এবং তাড়াতাড়ি ভিতরে ঢুকেই দরাম করে দরজাটা বন্ধ করে দিল। বটে বটে, পুলিশ দেখেই লোকটা যখন ভড়কে গেল তখন বাড়ির ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই তো 5 নম্বরের বাড়ি। দারোয়ান, দারোয়ান, এই বেটা পাজির পাঝাড়া, এত বড় বাড়ি ঘিরে ফেলবার মতো লোক আমাদের সঙ্গে নেই। ওদিকে দারোয়ানটা বাড়ির ভিতরে গিয়ে এতক্ষণে খবর দিয়ে দিয়েছে। সময় পেলেই বদমাইশটা কোন দিক দিয়ে পালাবে কে জানে। সুন্দরবাবু, আসবার সময় আপনি সার্চ ওয়ারেন্ট বার করে এনেছেন তো? তা দরজাটা ভেঙে ফেলুন না। তাছাড়া আর উপায় নেই দেখছি। জমাদার, তোমরা সবাই মিলে দরজাটা লাথি মেরে ভেঙে ফেলো তো। পাহারাওয়ালাদের দমাদ্দম লাথির আঘাত সেই পুরাতন দরজা বেশিক্ষণ সইতে পারল না। তার ভিতরকার খিল গেল ভেঙে। ভিতরে প্রবেশ করল সর্বাগ্রে কুমার, তারপর সুন্দরবাবু, তারপর জমাদার ও জন কয় পাহারাওয়ালা। সকলে উঠানের উপরে গিয়ে দাঁড়ালো। ওই তো দেখছি ওপরে উঠবার সিঁড়ি, কিন্তু রোশো, আগে নিচের ঘরগুলোই খুঁজে দেখি। আরে আরে, ও কি? দুম 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 করে একটা শব্দ শোনা যেতে লাগলো। কুমার এক ছুটে সিঁড়ির তলাকার সেই লোহার খিল মারা দরজাটার সম্মুখে গিয়ে উত্তেজিত স্বরে বলল, সুন্দরবাবু, ভিতর থেকে কে ওই দরজায় ধাক্কা মারছে? কুমার,
কুমার, কুমার, আমি অন্ধকূপে বন্দী, আমাকে উদ্ধার করো বন্ধু। আনন্দে পাগলের মতো হয়ে কুমার সেই বদ্ধ দ্বারের উপর মারতে লাগলো প্রচন্ড লাথির পর লাথি। ঠান্ডা হন কুমার বাবু, ঠান্ডা হন। হাতি লাথি মারলেও দরজা ভাঙবে কিনা সন্দেহ, কিন্তু দরজা ভাঙবার দরকার কি? দেখছেন না ওপরে খালি শেকল লাগানো রয়েছে, তালা পর্যন্ত নেই। বিমল, আরে এত সহজে তোমাকে যে ফিরে পাবো স্বপ্নেও তা ভাবতে পারিনি। এতক্ষণ অন্ধকূপের মধ্যে বদ্ধ থেকে হঠাৎ বাইরের আলোতে এসে আমি কিছুই দেখতে পাচ্ছি না। একটু একটু সবুর করো ভাই, নিজেকে আগে সামলে নি। আচ্ছা, আপনারা এইখানেই থাকুন, ততক্ষণে আমি বাড়ির ভেতরটা খানা তল্লাশি করে আসি। জমাদার, সেপাইদের নিয়ে আমার সঙ্গে এসো। এবারে তোমাদের কথা বলো কুমার, কেমন করে তোমরা জানতে পারলে যে আমি এখানে বন্দী হয়ে আছি? কুমার সংক্ষেপে সমস্ত বর্ণনা করে বলল, এখন বলো, তোমার মতন অসাধারণ লোককে এরা বন্দি করেছিল কোন কৌশলে? ভাই, আমি অসাধারণ লোক নই, কারণ বন্দী হয়েছি তুচ্ছ একটা সাধারণ প্যাঁচে। এভাবে তুমি বন্দী হলে তোমাকে আমি বোকা ছাড়া আর কিছুই বলতে পারতুম না। রামহরি যে ঢ্যাঙা লম্বা চওড়া দুষ্মন চেহারার লোকটার কথা বলছে, সে কেবল মহা শক্তিশালী নয়, মহা চতুরও বটে। সে জানে আমার দুর্বলতা কোথায়, আর সেই হিসাবেই আমাকে ধর্মার ফাঁক পেতেছিল সে। কিন্তু এতক্ষণ আকাশ পাতাল ভেবেও আমি ঠাউরাতে পারিনি আমাকে এভাবে বন্দি করে তার কোন উদ্দেশ্য সিদ্ধ হবে। এখন তোমার মুখে শুনে আসল ব্যাপারটা বুঝতে পারছি। তার নাম অবলাকান্ত, যদিও তার চেহারাটা হচ্ছে নামের মূর্তিমান প্রতিবাদ, আর অবলার গলার আওয়াজেও পাবে তার চেহারার প্রতিবাদ। অত্যন্ত আচম্বিতে বিমল উপর পানে মুখ তুলে তাকালো এবং সঙ্গে সঙ্গে দেখল প্রকাণ্ড একখানা মুখ ছাদের কার্নিশের ধার থেকে স্যাত করে সরে গেল। কুমার, কুমার, ওই সেই অবলাকান্ত ছাদের ধার থেকে উঁকি মেরে আমাদের দেখছিল, কিন্তু বুঝতে পারেনি যে সূর্যদেব তাকে ধরিয়ে দেবেন। চলো চলো, ওপরের দিকে চলো। দ্রুত পদে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তারা দুজনে দেখল তেতলার সিঁড়ির মুখে পাহারাওয়ালাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সুন্দরবাবু। কোথাও টু শব্দটি নেই, সব বেটাই বাড়ি ছেড়ে পালিয়েছে। আপনি তেতলায় এখনো ওঠেননি? নিশ্চয়ই উঠেছি। তেতলায় তো মোটে দুখানা ঘর, কোনো ঘরেই কেউ নেই, সব ভোঁ। না সুন্দরবাবু, আমি এইমাত্র স্বচক্ষে দেখেছি সেই পালের গোদা অবলাকান্ত তেতলার ছাদের উপর থেকে উঁকি ঝুঁকি মারছে। অবলাকান্ত আবার কে? সে আমাকে বন্দি করেছিল। আসুন আবার তেতলায়। তেতলার উত্তর দিকে দুখানা বড় ঘর, অন্য তিন দিকে খোলা ছাদ, কিন্তু ছাদে কেউই নেই। সুন্দরবাবু, লোকজন নিয়ে আপনি ওই ঘরের দিকে যান। এসো কুমার, আগে আমরা ছাদটা দেখে আসি। ছাদ চোখের সামনেই পড়ে আছে, কোথাও একটা চড়াই পাখি পর্যন্ত নেই। কিন্তু ছাদের তলাটা একবার দেখা দরকার। যদি ছাদ থেকে অদৃশ্য হবার কোনো উপায় থাকে। ছাদের তলায় পূর্ব দিকে রয়েছে প্রায় দুর্ভেদ্য সবুজ জঙ্গল। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, জামরুল, নোনা, ডুমুর, নারিকেল, সুপুরি ও খেজুর প্রভৃতি ফল গাছের বাহুল্য দেখে বোঝা যায় আগে সেখানটা ছিল বাগান। এখনও সেখানে বেঁচে রয়েছে অশোক, রঙ্গন, কৃষ্ণচূড়া, চাঁপা ও বকুল প্রভৃতি পুষ্পতরু। তাদের ভিতর থেকে সাড়া দিচ্ছে কোকিল, বউ কথা কও ও শ্যামা প্রভৃতি গীতকারী পাখির দল। ফলের ফসল আর নেই বললেও চলে,
ফুলের বাসর ভেঙেছে, কিন্তু পাখিদের গানের আসর আজও বসে আগেকার মতোই। দক্ষিণ দিকে খানিকটা ঝোপঝাপ ভরা খোলা জমির পর মস্ত বড় একটা দিঘি। তার পানায় আচ্ছন্ন বুকের দিকে হঠাৎ দৃষ্টিপাত করলে সন্দেহ হয় সেটা যেন একটা তৃণশ্যামল মাঠ। তারপরেই দেখা যায় মাঝে মাঝে পানা ছিঁড়ে গেছে, রোদে জল চকচক করছে। মাঝে মাঝে দেখা যায় দলবদ্ধ শালুক ফুলেরও বাহার। পশ্চিম দিকে মণিলাল বসু লেন। না, ছাদের কোনো দিক দিয়ে পালাবার কোনো উপায় নেই। অবলাকান্তকে যদি পেতে হয় উত্তরের ওই দুটো ঘরের ভিতরেই পাওয়া যাবে। চলো কুমার। বিমল বাবু, আপনি ভুল দেখেছেন, ও দুটো ঘরেই কেউ নেই। তবু আমি একবার ঘর দুটো দেখব। কিন্তু অন্য ঘরখানা খুবই সাজানো। একদিকে একখানা দামি খাট, তার উপরে ধপধপে চাদরে ঢাকা নরম বিছানা, আর একদিকে সোফা কোচ টেবিল, আর অন্যদিকে একটি আলমারি ও ড্রেসিং টেবিল, এবং আরেক দিকের দেওয়ালে রয়েছে খুব পুরু ফ্রেমে আঁটা একখানা অয়েল কালারে আঁকা প্রকাণ্ড ছবি। সেটি প্রায় মেঝের উপরে এসে পড়েছে। সুন্দরবাবু, যে মহাপ্রভুকে আমরা খুঁজছি তার ছবির চেহারাটা একবার দেখুন। অবলা দেখছি মহাবলবান ব্যক্তি, কিন্তু ছবিতে কি এর চেহারা বেশি বড় করে আঁকা হয়েছে? না, এখানে হচ্ছে অবলার লাইফ সাইজের ছবি। ওরে বাবা, বলেন কি? অবলা কি মাথায় 7 ফুটের চেয়েও লম্বা? বোধহয় তাই। কিন্তু অবলাকে যখন পেলুম না, তখন তার ছবি নিয়ে আর আমাদের কি লাভ হবে? চলুন যাই। আমি স্বচক্ষে তাকে ছাদের উপর থেকে উঁকি মারতে দেখেছি, কিন্তু এখন সে ছাদে নেই। এ ঘরে ও ঘরে কোথাও নেই। এটা যে অসম্ভব বলে মনে হচ্ছে। অবলা কি ডানা মেলে উড়ে গেল? ও কি বিমল বাবু, আপনি কি অবলাকে না পেয়ে তার ছবিখানাকেই গ্রেপ্তার করে নিয়ে যেতে চান? বিমল খানিকক্ষণ জবাব দিল না। তারপরে কুমারের দিকে ফিরে বলল, দেখো তো কুমার, ছবির ওপরের ডান দিকের ওইখানটায় তাকিয়ে কি দেখছো? মাকড়সার একটা বড় ছেঁড়া জাল। জালটার খানিকটা রয়েছে দেয়ালের ওপরে, আর খানিকটা রয়েছে ছবির ফ্রেমের ওপরে। জালটা নিশ্চয়ই সবে ছিঁড়েছে, কারণ মাকড়সাটা এখন ব্যস্তভাবে তার জাল মেরামত করার চেষ্টা করছে। কিন্তু জালটা ছিঁড়ল কেন? কি বিপদ! আসামি কোথায় চম্পট দিলে, আর আপনারা মাকড়সার জাল নিয়ে মেতে রইলেন যে। আপনাদেরও স্বভাব দেখছি আমাদের শখের গোয়েন্দা জয়ন্ত ভাইয়ের মতো। সুন্দরবাবু, আমি গোয়েন্দা নই, কিন্তু আপনি পুলিশের পাকা লোক হয়েও কি বুঝতে পারছেন না? এমন অস্থানে ছবির ফ্রেম থেকে দেয়াল পর্যন্ত ছিল যে মাকড়সার জাল, সে জাল সদ্য সদ্য ছিঁড়ে যাওয়া অত্যন্ত সন্দেহজনক। কেন সন্দেহজনক? কেন? আপনার কথার অর্থ কি? আমার কথার অর্থ হচ্ছে এই যে, বড় ছবিখানাকে এইমাত্র কেউ দেয়ালের গা থেকে সরিয়েছিল। সরিয়েছিল তো সরিয়েছিল, তাতে আমাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথার কারণ হয়তো কিছু নেই, তবে আমি ছবিখানাকে আর একবার দেয়ালের গা থেকে সরিয়ে ফেলতে চাই। এই বলেই মলিল ছবিখানাকে 2 হাতে তুলে ধরে দেওয়ালের উপর থেকে সরিয়ে ফেলল। ঘর শুদ্ধ সবাই চমৎকৃত হয়ে দেখল ছবির পিছনেই দেওয়ালের গায়ে রয়েছে একটা বন্ধ দরজা। বাহাদুর বিমল বাবু। এর মধ্যে আমার বাহাদুরি একটুও নেই সুন্দরবাবু। অবলাকান্ত ভারী চালাক বটে, কিন্তু একটু আগে তাকে ধরিয়ে দিয়েছিল সূর্যদেব।
আর একটু পরে এখন তার পথনির্দেশ করে দিল তুচ্ছ এক মাকড়সা। সুন্দরবাবু, এই বন্ধ দরজার পিছনে কি আছে আমি জানি না, কিন্তু অবলাকান্ত অদৃশ্য হয়েছে এই পথেই। জমাদার, ডাকো সেপাইদের, ভাঙো এই দরজা। কিন্তু সবাই সাবধান, অবলাকান্ত কিন্তু শান্ত নিরীহ বালক নয়। বিমল ও কুমার বার করল রিভলভার। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জোরে লাথি মারতে লাগলো দরজার উপর। দরজার পাল্লা দুখানা দরাম করে খুলে যেতে বেশি দেরি লাগলো না। হুড়মুড় করে সবাই খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ল, কিন্তু ঘরের মধ্যে কেউই নেই। ছোট্ট এক ফালি ঘর, চওড়ায় 4 হাত আর লম্বায় 6 হাতের বেশি হবে না, একেবারে আসবাব শূন্য। এদিক ওদিক দৃষ্টিপাত করে সুন্দরবাবু বললেন, ওই মশাই, ওই আপনার অবলা, হুশমন্ত্রে উড়ে গেল নাকি? উত্তর দিকের দেওয়ালে রয়েছে গড়াধীন একটা ছোট্ট জানালা। বিমল সেই দিকে ছুটে গিয়ে মুখ বাড়িয়ে দেখল জানালার বাইরে মস্ত একটা হুক থেকে ঝুলছে মোটা একগাছা দড়ি। তারপর বুক পর্যন্ত বাড়িয়ে দিয়ে নিচের দিকে চেয়ে দেখল দড়ির অন্য প্রান্ত প্রায় মাটি পর্যন্ত নেমে গেছে এবং তখনও লটপট করে খুবই দুলছে। সুন্দরবাবু, অবলাকে আবার ভূতলে অবতীর্ণ করেছে এই দড়ি। এটা এখনো দুলছে, তখন বুঝতে হবে যে মাটিতে পা দিয়ে অবলা এইমাত্র এখান থেকে স্থান ত্যাগ করেছে। এ যে একেবারে ডিটেকটিভ উপন্যাসের কাণ্ড। আমরা হচ্ছি সত্যিকারের পুলিশ, এর মধ্যে পড়ে আমাদের মাথা গুলিয়ে যাচ্ছে রে বাবা। এখন উপায়? কিন্তু বিমল তখন সুন্দরবাবুর কথা শুনছিল না। মুখ বাড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নিচের দিকটা পর্যবেক্ষণ করছিল। এদিক থেকেই এই 5 নম্বরের বাড়ির বিশাল ধ্বংসস্তূপের আরম্ভ। নিচের সামনে রয়েছে একটা মহলের উঠান। এক সময় তার 2 ধারে ছিল সারি সারি ঘর ও টানা বারান্দা। এখন কিন্তু বেশিরভাগই হয়েছে ভূমিসাৎ। উঠানের উপরে রাশি রাশি ইটের ঢিপি, মাঝে মাঝে বুনো চারা গাছ এবং মাঝে মাঝে গর্ত। 2 দিন আগেই বৃষ্টি হয়েছিল, এখনো তারই জল জমে রয়েছে গর্তগুলোর ভিতরে। বিমল হঠাৎ জানালার ফাঁকে নিজের দেহটা গলিয়ে দিতে দিতেই বলল, কুমার, কুমার, তুমিও আমার সঙ্গে এসো এই পথে। আরে মশাই, করেন কি? পড়লে বাঁচবেন না যে। পড়লে যে মানুষ বাঁচে না, আমিও সে কথা জানি সুন্দরবাবু, কিন্তু না, পড়বার জন্য আমি কিছুমাত্র চেষ্টা ত্রুটি করব না। এখন আমার জন্য মাথা না ঘামিয়ে আপনি সিঁড়ি দিয়ে নিচে নেমে যান, তারপর অন্য পথে বাড়ির ওই ভাঙা অংশটায় ঢুকে পড়তে পারেন কিনা দেখুন। সুন্দরবাবু দৌড়ে জানালায় গিয়ে বিস্মিত চোখে দেখলেন বিমল অত্যন্ত অনায়াসে তরবর করে দড়ি ধরে নিচে নেমে যাচ্ছে। বাপ রে বাপ, সিঁড়ির চওড়া ধাপ দিয়েও আমরা এর চেয়ে তাড়াতাড়ি নিচে নামতে পারতুম না। কুমার বাবু, আপনার বন্ধুর উচিত সার্কাসে যোগ দেওয়া। রজ্জুর শেষ প্রান্তে পৌঁছে বিমল মাথা নামিয়ে দেখল তার পা মাটি থেকে রয়েছে হাত 3 তফাতে। রজ্জু ত্যাগ করতেই সে পড়ল গিয়ে ইঞ্চি 2 জল ভরা জমির উপরে। সেখানে দাঁড়িয়ে সে ঊর্ধ্বমুখে অপেক্ষা করতে লাগলো, কারণ কুমারও করেছে তখন রজ্জুকে অবলম্বন। অল্পক্ষণ পরেই কুমারও হলো ভূমিষ্ঠ। ওইখানেই দাঁড়ান আপনারা, আমি এক্ষুনি নেমে ছুটে যাচ্ছি। সুন্দরবাবুর বুড়ি কতক্ষণে যে এখানে এসে পড়বে কে জানে। তবুও তার দলবলের জন্য আমাদের খানিকক্ষণ অপেক্ষা করতে হবে, বুঝলে? কারণ এটা হচ্ছে শত্রুপুরী, সঙ্গে যত বেশি লোক থাকে ততই ভালো। কিন্তু আপাতত পদযুগল চালনা করতে না পারলেও আমরা মস্তিষ্ক চালনা করতে পারব। অতএব এসো কুমার। সব দিকেই তো দেখছি ভেঙে, পোড়া দেওয়াল
বড় বড় রাবিশের স্তূপ, ঝোপঝাড় আর এলোমেলো অলিগলি। খুব সহজেই এখানে লুকানো বা এখান থেকে পালানো যায়। এখন কোন দিকে আমরা অগ্রসর হব বিমল? কুমার, তুমি সাধারণ পুলিশ অর্থাৎ সুন্দরবাবুর মতো হয়েও না। ভগবান তোমাকে অনুমতি দিয়েছেন, অনুভব করো। দৃষ্টিশক্তি দিয়েছেন, সেটা ব্যবহার করো। দৃষ্টিশক্তি ব্যবহার করেই তো দেখছি চারিদিকে ভগ্নস্তূপ। আর অনুভূতি? অনুভব করছি বটে। আমার পায়ের তলায় রয়েছে জল আর কাদা। কিন্তু ভাই কুমার, তুমি অনুভব করছো অন্ধের মতো, আর ব্যবহার করছো স্থূল দৃষ্টি। বড় বড় স্পষ্ট জিনিস দেখে অপরাধী আর সাধারণ পুলিশ সহজে অনেক কিছুই অনুমান করতে পারে। পাছে বড় বড় সূত্র পিছনে ফেলে যায়, সেই ভয়ে অপরাধীও স্পষ্ট প্রমাণগুলো নষ্ট করতে ব্যস্ত হয়। আর সাধারণ পুলিশও খোঁজে কেবল অমনি বড় বড় স্পষ্ট সূত্রকে। ফলে সূক্ষ্ম বা বড় প্রমাণগুলো ফাঁকি দিয়ে যায় দুই পক্ষের চোখকেই। তুচ্ছ মাকড়সার জাল। অবলা তাই তাকে আমল দেয়নি। সুন্দরবাবুর চোখও তা যথাসময়ে পড়েনি। পড়লে হয়তো অবলা পালাতে পারত না। আর বর্তমান ক্ষেত্রে জলকাদার উপরে দাঁড়িয়ে থেকেও তুমি চোখ ব্যবহার করে দেখছো না যে এর জের কোথায় গিয়ে পৌঁছতে পারে। কুমার, কুমার, কে যেন চাপা হাসি হাসছে বলে মনে হচ্ছে না? চাপা হাসি? কই, আমি শুনিনি তো। বোধহয় তোমার ভ্রম। ভ্রম হতেও পারে, কিন্তু আমি যেন কার চাপা হাসির আওয়াজ পেলাম। ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো। এই জল কাদার জের কোনখানে গিয়ে পৌঁছবে? ওইখানে, ওইখানে কুমার। উঠানের যেখানে জল নেই সেখান থেকে উত্তর দিকে চলে গিয়েছে অনেকগুলো ভিজে পায়ের ছাপ। নিশ্চয়ই এইমাত্র কেউ এই রজ্জু অবলম্বন ত্যাগ করে সরে পড়েছে ওই দিকেই। সুতরাং তার অনুসরণ করাও কঠিন হবে না। কিন্তু এইটুকু তোমার বোঝা উচিত ছিল আগেই। দড়ি ছেড়ে যখন আমি অবতীর্ণ হলাম ভূতলে, তখনই আমি আমার পায়ের তলায় অনুভব করলাম জল ও কাদাকে। সেই মুহূর্তেই আমার মন বলল, অবলা কোন দিকে গিয়েছে তা জানা আর কঠিন হবে না। কারণ তাকেও যখন নামতে হয়েছে এই জল কাদায়, তখন ধরিত্রীর গায়ে পায়ের ছবি না এঁকে কোনো দিকেই সে আর পালাতে পারবে না। মনে মনে মনের কথাগুলো শুনেই ফিরে দেখলুম যে সত্যি তাই। ফিরে না দেখলেও চলতো, কারণ পৃথিবীতে এমন অনেক কিছুই আছে চোখে দেখার আগেই যাদের বলা যায় অবশ্যম্ভাবী। আমি হার মানছি। তুমি তো জানোই ভাই বিমল, যতক্ষণ তোমার সঙ্গে থাকি ততক্ষণ আমি নিজের মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে আর নিজের বুদ্ধিকে মনের কৌটোয় বন্দি করে রাখি। আমার নিজের অস্তিত্ব কেবল প্রকাশ পায় তোমার অসাক্ষাতে, যেমন পেয়েছিল আজ সকালে তোমাকে দেখতে না পেয়ে। জানি বন্ধু, জানি। তোমাকে জানতে আমার আর বাকি নেই। তখন তোমার নিজের অস্তিত্ব জেগেছিল বলেই এত শীঘ্র আমি মুক্তি পেয়েছি। কিন্তু চোর পালাবার পর আমাদের বুদ্ধি নিয়ে আমরা কি করব? সুন্দরবাবু হচ্ছেন জড়ভরত দি সেকেন্ড। এখনো তার আবির্ভাব হলো না। আমাদের তো আর অপেক্ষা করা চলে না। চলো কুমার, অগ্রসর হই। তোমার রিভলভারটা বার করে হাতে নাও। কর্তমাক্ত পদচিহ্ন
উঠান পার হয়ে উত্তর দিকের একটা ছাদ ভাঙা দালানের উপরে গিয়ে উঠেছে। তারপর একটু ডান দিকে এগিয়েই বাঁ দিকে ফিরে একটা ঘরের ভিতরে ঢুকেছে। পদচিহ্নের অনুসরণ করে বিমল ও কুমার সে ঘরের ভিতর দিয়ে ঢুকলো আরেক ঘরে। তারপর পদচিহ্ন এমন ক্ষীণ হয়ে গেল যে আর দেখাই যায় না। কুমার, পদচিহ্নের আয় তো ফুরিয়ে গেল, কিন্তু সে যতটুকু পথ নির্দেশ করেছে আমাদের পক্ষে তাই যথেষ্ট। কারণ আমরা বেশ বুঝতে পারছি। প্রথমত, একটু আগে অবলা এখানে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, এ ঘর থেকে ভিতর দিকে যাবার জন্য রয়েছে একটি মাত্র দরজা। অবলা এখান থেকে যে পথে এসেছে সেই পথেই আবার বেরিয়ে যায়নি, এটা নিশ্চিত। সুতরাং আমাদের যাত্রা করতে হবে ভিতর দিকেই। তারা এবার যে ঘরে ঢুকলো তার ছাদ, দেওয়াল ও দরজা জানলা সব অটুট বটে, কিন্তু ভিতরে বাসা বেঁধেছে ঘুটঘুটে অন্ধকার। বিমল ও কুমার সেখান থেকে বেরুবার পথ খুঁজছে। এমন সময় হঠাৎই তাদের পিছনে হলো দুম করে দরজা বন্ধ করার শব্দ। সঙ্গে সঙ্গে ঘরের হিংস্র অন্ধকার যেন সেখানকার ম্লান আলোটুকুকে গপ করে একেবারে গিলে ফেলল। বিমল তাড়াতাড়ি ফিরে এক লাফে ঘরের বন্ধ দরজার উপরে গিয়ে পড়ল। দরজার ওপাশ থেকে জাগলো আবার সেই পরিচিত নারী কণ্ঠস্বর। বিমল, আবার তুমি আমার বন্দী। দারুণ ক্রোধে ও নিষ্ফল আক্রোশে নিজেকে ধিক্কার দিয়ে বিমল প্রায় অবরুদ্ধ স্বরে বলল, কুমার, কুমার, ধিক আমার নির্বুদ্ধিতা। বিপদের রাজ্যে এসেও বিপদের দিকে নজর রাখেনি। ওহে বিমল, এই তোমার বুদ্ধি। এই বুদ্ধি ভাঙিয়ে তুমি দেশ বিদেশে এত বিখ্যাত হয়ে পড়েছ। একটা নেংটি দূর পর্যন্ত এক ফাঁদে দুবার ধরা পড়ে না। তুমি যে দেখছি নেংটি দূরের চেয়েও অধম। একটু আগেই তুমি আবার মস্ত মুরব্বীর মতো অনুভূতি আর দৃষ্টিশক্তি নিয়ে কুমারকে যে সমস্ত লেকচার দিচ্ছিলে, তা আমি আবার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। শুনে হাসি চাপতে পারিনি, আর ওই সেই হাসির আওয়াজ পেয়ে তুমিও সাবধান হওনি। ওহে নাবালক, সূক্ষ্ম দৃষ্টিশক্তি কেবল তোমারই এক চেটে নাহে। জানো মূর্খ, মাটির উপরে যে আমার কাদা মাখা পায়ের ছাপ পড়েছিল, আমারও তা অজানা ছিল না। ইচ্ছে করলে ছাপগুলো মুছে তোমাকে ধাঁধায় ফেলতে পারতুম, কিন্তু আমি তা করিনি। কেন জানো? তোমার বুদ্ধি নেংটি দূরের চেয়ে মোটা বলে। আমি বেশ জানতুম, পায়ের দাগগুলো দেখে তুমি আহ্লাদে আটখানা হয়ে ধেই ধেই করে নিচে। তাই আমি মাটির গায়ে পায়ের ছবি আঁকতে আঁকতে এমন জায়গায় এসে অদৃশ্য হয়েছি না, যেখানে আমার পক্ষে তোমাকে ফাঁদে ফেলা খুবই সহজ। বুঝলি বোকা চন্দ্র? ঘুমো এখন অন্ধকারে, ঘুমো নাকি সর্ষের তেল দিয়ে। অতিরিক্ত রাগে ফুলতে ফুলতে বিমল আর কোনো কথাই বলতে পারল না, কিন্তু কুমার চেঁচিয়ে বলল, ওরে হতভাগা চোর, আমাদের তুই বন্দি করবি? এতক্ষণে বাড়ির ভিতরে পুলিশ এসে পড়েছে, তা জানিস? পুলিশ না পুলিশ, ওই ভুদো হাদা গঙ্গারাম সুন্দর বাবুকে আমি চিনি না নাকি? সে আমায় কি করতে পারে জানো কি বাবু? এই 7 মহলা সেকেলে বাড়িখানা ভাঙাচোরা বটে,
কিন্তু মস্ত এক গোলক দাদার মতো। ঠিক এই জায়গাটিতে আসতে আসল পুলিশের এমন একটা দিন লাগতেও পারে। ভেবো না, ভেবো না, ভেবো না। আমাদের আনাগোনার সাক্ষী হয়ে পায়ের ছাপগুলো এখনো চারিদিকে ছড়িয়ে আছে। আমাদের লোকজনেরা সেগুলোকে এখন কি বলে নিশ্চিহ্ন করে দিচ্ছে না। পুলিশকে ভুল পথে নিয়ে যাবার জন্য উল্টো দিকে নতুন নতুন পদচিহ্ন রেখে এসেছে। অতএব হে বিমল, হে নেংটি দুরাম, আপাতত আমি বিদায় গ্রহণ করছি। হ্যাঁ, আর একটা কথা শুনে রেখো, ষাঁড়ের মতো চেঁচিয়ে মিছে গলা ব্যথা করো না, কারণ তোমাদের চিৎকার বাইরে গিয়ে পৌঁছবে না। বিমল তখন হাত বুলিয়ে বুলিয়ে দেখে নিচ্ছে যে এ ঘরের দরজাটা রীতিমতো পুরাতন। কাল সে যেখানে বন্দী হয়েছিল সেখানকার মতন এই দরজাটাও মজবুত ও লোহার খিল মারা নয়। অবশ্য সাধারণ লোকের পক্ষে এই দরজাও যথেষ্ট দুর্ভেদ্য, কিন্তু অবলা বোধহয় তার প্রায় অমানসিক শক্তির সঙ্গে পরিচিত নয়, আর সেই শক্তি এখন প্রচণ্ড ক্রোধে হয়ে উঠেছে ভয়ানক মারাত্মক। বিমল জীবনে আর কখনো এত অপমান বোধ করেনি। অবলার কথা যখন শেষ হয়নি, বিমল পিছনে সরে গিয়ে নিজের দেহের মাংসপেশিগুলোকে দ্বিগুণ ফুলিয়ে তুলল। তারপর বেগে ছুটে গিয়ে নিজের সমস্ত শক্তি একত্র করে প্রাণপণে দরজার উপরে মারল এক বিষম ধাক্কা। মর্মর শব্দে দরজার পাল্লা ভেঙে পড়ল। ভাঙা দরজার ভিতর থেকে বিমল বাইরে লাফিয়ে পড়ল ক্রুদ্ধ ব্যাঘ্রের মতো। বেরিয়ে দেখতে পেল এক চক্ষু অবলা দাঁড়ি গোপে সমাচ্ছন্ন মস্ত বড় মুখখানা। ক্ষণিকের জন্যই দেখতে পেল সে, এবং সেই এক পলকের মধ্যেই বিমল এও লক্ষ্য করল অবলার মুখে ফুটে উঠেছে বিপুল বিস্ময়ের চিহ্ন। নিশ্চয়ই দরজা ভেঙে তার এমন অতর্কিত আবির্ভাব সে একেবারেই আশা করেনি। কিন্তু পর মুহূর্তে এই অবলার প্রকাণ্ড মূর্তিখানা সে ঘরের ভিতর থেকে স্যাঁত করে সরে গেল। মহাক্রোধে জ্ঞান শূন্যের মতো বিমল বেগে অগ্রসর হতে গিয়ে হঠাৎই সে ঘরের দরজার চৌকাঠে ঠক্করকে দড়াম করে মাটির উপরে পড়ে গেল। তার দেহ আর 5 জনের মতো ছোট ও হালকা ছিল না, আঘাতটা হলো রীতিমতো গুরুতরই। কুমার তাড়াতাড়ি ছুটে এসে তাকে তুলে ধরে বলল, বিমল, বিমল, কোথায় লাগলো? না না, আমার কিচ্ছু লাগেনি। চলো চলো, অবলা বুঝি আবার পালালো। ছুটে দুজনেই আরেকটা শূন্য ঘর পেরিয়ে আবার সেই ছাদ ভাঙা দালানের উপরে এসে পড়ল। উঠানের উপরে কেউই নেই, কিন্তু ভাঙা দালান দিয়ে খানিক ছুটেই পাওয়া গেল একটা পুরু লম্বা পথ। দুধারেই তার সারি সারি কয়েকখানা ঘর। কুমার, তুমি ওধারের ঘরগুলো খোঁজো, আর আমি খুঁজি এধারের ঘরগুলো। প্রথম ঘরটায় উকি মেরে বিমল দেখল কেউই নেই। আসবাবহীন ঘুপসি ঘর, দেখলেই বোঝা যায় বহুকাল তার মধ্যে কেউই বাস করেনি। এক কোণে পড়ে রয়েছে কেবল একটা বড় কূপো। দুধারে 5খানা করে ঘর ছিল। সব ঘরই দুর্দশাগ্রস্ত, বাসের অযোগ্য। কোনো ঘরেই অবলাকে পাওয়া গেল না। শেষ ঘর ও গলির পরেই তারা দুজনে যেখানে এসে দাঁড়ালো, সেখানেও আর একটা ছোট্ট উঠানের মতো আছে বটে, কিন্তু তার সমস্তটাই ধ্বংসস্তূপে পরিপূর্ণ। সেই পুঞ্জীভূত স্টকের রাশি ও র্যাবিসের ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে নানান রকম আগাছার চারা। সেখান দিয়ে কারুর পক্ষে পালানো অসম্ভব, এবং সেখানে সাপ টিকটিকি ছাড়া কোনো বড় জীবেরই লুকোবার উপায়ও নেই। ফিরে চলো কুমার, আজ আমাদের কপাল খারাপ। উফ, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। হতভাগাকে যদি একবার ধরতে পারতুম।
ধরতে তো তাকে নিশ্চয়ই পারতুম, কিন্তু ঠোক্কর খেয়ে পড়ে গিয়েই তো সব মাটি হয়ে গেল। কিন্তু সে গেল কোন দিকে? আর কাছেই দুম করে একটা শব্দ হলো না? হ্যাঁ বিমল, আমিও শব্দটা শুনেছি। কি যেন একটা পড়ে গেল। শব্দটা এসেছে ওই গলির দিক থেকেই। কিন্তু গলির ভিতরে কেউই নেই। তারা দুজনে আবার তাড়াতাড়ি দুদিকের ঘরে উঁকি মারতে মারতে এগিয়ে চলল। গলির প্রান্তে এসে শেষ ঘরে উঁকি মেরে বিমল চকিত স্বরে বলল, এ কি? কি বিমল? কুপোটা দেখে গিয়েছিলাম ঘরের কোণে দাঁড় করানো, কিন্তু এখন দেখছি সেটা মেঝের ওপরে গড়াগড়ি খাচ্ছে। কুমার, কুমার, অবলা ঠিক এই কথাই বলেছে। আমি হচ্ছে একটা আস্ত গাধা। উফ, হাতে পেয়েও তাকে ছেড়ে দিলাম। তাহলে সে কি ওই কূপোর ভিতরে ঢুকে বসেছিল? কূপোর ভিতরে কি তার আড়ালে গা ঢাকা দিয়েছিল তা আমি জানি না, কিন্তু একটু আগে সে নিশ্চয়ই ছিল এই ঘরে। হঠাৎ নিজে নিজেই জ্যান্ত হয়ে ঘরময় গড়াগড়ি দিতে পারে এমন আশ্চর্য কূপোর কাহিনী পৃথিবীতে আজ পর্যন্ত শোনা যায়নি। কূপোটাকে কেউ ফেলে দিয়েছে, আর অবলা ছাড়া সে অন্য কেউ নয়। কিন্তু সে... কুমারের মুখের কথা মুখেই রইল। খানিক দূর থেকেই হঠাৎ চারিদিক কাঁপিয়ে বিষম আর্তনাদ উঠল। তারা দ্রুত পদে আবার আগেকার উঠোনে এসে পড়ল। বাবারে, মরে গেছি রে, সেপাই সেপাই! শিগগির এসো কুমার, শিগগির এসো। এই যে সুন্দরবাবুর গলা। উঠোনে তো কেউ নেই। সুন্দরবাবু কোথা থেকে চেঁচিয়ে উঠলেন? সেপাই সেপাই, জলদি আও, হামকো মার ডালা! সুন্দরবাবু চেঁচাচ্ছেন ওই বাগান থেকে, ওই যে ওই দিকে যাবার পথ। ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে বুনো গাছের জঙ্গল মারিয়ে বিমল ও কুমার উঠান থেকে বেরিয়েই দেখল একটা বট গাছের তলায় মাটি উপড়ে ভুঁড়ি ফুলিয়ে চিত হয়ে পড়ে সুন্দরবাবু ধনুষ্টঙ্কারের রোগীর মতো ক্রমাগত হাত পা ছুটছেন, এবং বাগানের নানা দিক থেকে ছুটে আসছে 7-8 জন পাহারাওয়ালা। বিমল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে সুন্দরবাবু? এত চেঁচাচ্ছেন কেন? এত হাত পা ছুটছেন কেন আপনি? চেঁচাবো না, হাত পা ছুড়বো না? বলেন কি মশাই? আমি পেটে খেয়েছি বিষময় ঘুষি, গালে খেয়েছি বিষময় চড়, আমার দম বেরিয়ে গেছে, আমি চোখে সর্ষে ফুল দেখছি। কে আপনাকে ঘুষি চড় মারলো? ভালো করে খুলে বলুন। ও দাঁড়ান মশাই, দাঁড়ান, ভালো করে খুলে বলবার আগে ভালো করে হাঁপ ছেড়ে নি। ও বাবা, হ্যাঁ শুনুন, এইবার আপনারা তো দিব্যি দড়ি বেয়ে শর্টকাট করে ফেললে, কিন্তু আপনাদের খোঁজে আমাকে এখানে আসতে হয়েছে দস্তুর মতো 7 ঘাটের জল খেয়ে। ও বাবা, বাবা রে বাবা, এটা কি বাড়ি না গোলক দাদা? আমি... অত ব্যাখ্যা শুনবার সময় আমাদের নেই। কে আপনাকে মেরেছে তাই বলুন। সে কোথায় বে গেল? আরে মশাই, রাগ করেন কেন? কে আমাকে মেরেছে আমি কি চাই তাকে চিনি? সে কোথায় গেল তা দেখবার সময় কি আমি পেয়েছি? আমি দেখেছি খালি সর্ষে ফুল। আসামিকে খোঁজবার জন্য সেপাইদের এদিক ওদিক পাঠিয়ে আমি নিজে এলুম এই দিকে। হঠাৎ কোথা থেকে এক দৈত্যের মতো লোক ছুটে এসে আমার পেটে মারলে গুম করে এক ঘুষি, গালে মারলে ঠাস করে চড়, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে দাম করে আমি পড়ে গেলুম। দৈত্যর মতো লোক? তাহলে নিশ্চয়ই সেই অবলাকান্ত। অবলাকান্ত? কখনো তার নাম অবলাকান্ত নয়। তাহলে প্রবলাকান্ত বলবো কাকে? আরে আরে, ওই দেখুন মশাই, ওই দেখুন। ও বাবা, বেটা এতক্ষণ ঝোপের ভেতরে লুকিয়ে ছিল নাকি? এই সেপাই, সেপাই পকড়ো, আসামি ভাগতা হ্যায়। হ্যাঁ, অবলাই বটে।
ঝোপের আড়ালে থেকে বেরিয়ে সে আবার বাগান ছেড়ে ছুটল ভাঙা বাড়ির ভিতরের দিকে, এবং তার অনুসরণ করতে বিমল ও কুমার একটুও দেরি করল না, যদিও তারা ছিল অনেকটাই পিছিয়ে। আবার সেই পোড়ো উঠান। বিমল ভিতরে ঢুকেই দেখল খানিক আগে সে যে দড়ি ধরে উঠোনে নেমেছে, সে দড়ি অবলম্বন করেই অবলা আবার অত্যন্ত তৎপরতার সঙ্গে উপর দিকে উঠে যাচ্ছে। অত বড় দেহে ক্ষিপ্রতা সত্য সত্যই বিস্ময়জনক। বিমল বেগে ছুটে গিয়ে নিচে থেকে দড়ি ধরে হ্যাঁচকা টান মারতে মারতে চিৎকার করে বলল, একটা রিভলভার প্রয়োজন। কার কাছে একটা রিভলভার আছে? সুন্দরবাবু। পাহাড়াওয়ালারা সবাই এসে পড়ল, কিন্তু তাদের কারোর কাছে রিভলভার ছিল না। কুমার আর কিছু না পেয়ে ইট কুড়িয়ে নিয়ে ছুটতে লাগলো। সুন্দরবাবু যখন হাঁস করতে করতে আবির্ভূত হয়ে রিভলভার বার করলেন, অবলা তখন তেতলার জানালার আড়ালে হয়েছে অন্তর্হিত। না, আর পারা যায় না। এই একঘেয়ে লুকোচুরি খেলা আজকেই শেষ করতে হবে। অবলা আবার গর্তে ঢুকল। সুন্দরবাবু, 5 নম্বর মনিলাল বসু স্ট্রিটের সদর দরজায় পাহারাদার আছে তো? আছে বই কি, 2 জন। আচ্ছা, আপনি বাকিদেরকে নিয়ে গিয়ে 5 নম্বর আক্রমণ করুন গে যান। আচ্ছা, ধরিবাজ আসামির পাল্লায় পড়েছি রে বাবা, প্রাণ যে ওষ্ঠাগত হয়ে উঠল। যান, দেরি করবেন না। আর আপনারা? আমরা আক্রমণ করব এই দিক দিয়ে, নইলে অবলা আবার পালাতে পারে। সুন্দরবাবু পাহারাওয়ালাদের নিয়ে অদৃশ্য হলেন। কুমার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। বিমল রজ্জুপথে যখন দোতলা পার হয়েছে, তখন হঠাৎই জাগলো সেই ক্ষণক্ষণে গলায় মেয়েলি হাসি। সঙ্গে সঙ্গে শোনা গেল, ওরে হাদারাম বিমল, আর তোর রক্ষা নেই, মর। কুমার সভায় দেখল তেতলার জানালার ভিতর থেকে সরাত করে একখানা হাত বেরিয়ে ধারালো ভোজালি দিয়ে বিমলের অবলম্বন রজ্জুর উপর আঘাত করল 1 বার, 2 বার, 3 বার, এবং দড়িটা 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন দপ করে নিভে গেল কুমারের চোখের আলো। চোখের সামনে গাঢ় অন্ধকার নিয়ে কুমার যখন দাঁড়িয়ে রয়েছে আচ্ছন্নের মতো, তখন হঠাৎ ওপর থেকে শোনা গেল আবার সেই চিরপরিচিত নির্ভীক আনন্দময় কণ্ঠের উচ্চ হাস্যধ্বনি। বিমল হাসছে। কুমার নিজের কানকে বিশ্বাস করতে পারল না, কারণ সেই মুহূর্তেই তার 2 কান প্রস্তুত হয়েছিল একটা গুরুভার দেহের বিষম পতন ধ্বনি শোনবার জন্য। অন্ধকারের আবরণের ভিতর থেকে নিজের চোখ দুটোকে প্রাণপণে মুক্ত করে নিয়ে কুমার প্রথমে মাটির দিকে তাকিয়ে দেখল, সেখানে ভোজালি দিয়ে কাটা দড়ি গাছা পড়ে আছে বটে, কিন্তু কোনো যন্ত্রণাকর দৃশ্যের বা মানুষের রক্তাক্ত দেহের অস্তিত্ব নেই। আকস্মিক পলকে উচ্ছ্বাসিত হয়ে পর মুহূর্তেই উপর পানে চোখ তুলে সে দেখল একটা বৃষ্টির জল বেরুবার লোহার মোটা নল ধরে তার বন্ধু বিমল নিচের দিকে নেমে আসছে। তাহলে তার কান ভুল শোনেনি। দুরাত্মা শত্রু এবং সাক্ষাৎ মৃত্যুকে উপহাস করে এইমাত্র হেসে উঠেছিল তার বন্ধুই। বিপুল আনন্দে চিৎকার করে কুমার ডেকে উঠল, বিমল, ভাই বিমল। ভয় নেই কুমার, আমার আয়ু এখনো ফুরোয়নি। কুমার, আরো উপরের দিকে তাকিয়ে দেখলে তেতলার জানলা থেকে অবলা এবং তার ভোজালি অদৃশ্য হয়েছে। ঝুলছে কেবল কাটা দড়ির খানিকটা। তেতলার ছাদ থেকে
জল বেরোবার পাইপটা জানলার পাশ দিয়ে দেয়াল বেয়ে নেমে এসেছে প্রায় ভূমিতল পর্যন্ত। ভাই কুমার, মৃত্যু আমাকে গ্রহণ করল না। বোধহয় এত সহজে মরবার জন্য ভগবান আমাকে সৃষ্টি করেনি। কিন্তু পাইপটা ওখানে না থাকলে কি যে হতো তাই ভেবেই আমার গা এখনো শিউরে উঠছে। বিমল, তুমি আজ বেঁচে গেছো দৈব গতিকে। বন্ধু, পাইপটা না পেলেও আমি বোধহয় মরতুম না। দড়ি ছেঁড়বার আগেই দড়ি ছেড়ে দোতলার কার্নিস ধরে ঝুলে পড়তুম। আর দৈবের কথা বলছো? দৈবের সুযোগ তারাই নিতে পারে বুদ্ধি যাদের অন্ধ নয়, আর সাহস যাদের সর্বদাই সজাগ। দেখো, অবলা যে দুরাত্মা সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কেবলমাত্র সাহসী আর বুদ্ধিমান বলেই বারবার সে বেঁচে যাচ্ছে। সেটা কি দৈবের মহিমায়? যাক, এখন আর ওইসব আলোচনা করার সময় নেই। তুমি এখন এক কাজ করো কুমার, দৌড়ে ওই বাড়ির সদর দিয়ে ভিতরে ঢুকে দেখো তো একবার সুন্দরবাবুরা অবলাকে ধরতে পারলো কিনা। যে জানলা দিয়ে অবলা তেতলার ঘরে ঢুকেছে ওই জানলা থেকেই তুমি আমাকে সব খবর দিও। খবর দেব মানে? তুমি কি এখানেই থাকবে? নিশ্চয়ই, নইলে অবলা যদি আবার ওই জানলা দিয়ে বেরিয়ে চম্পট দেয়। কিন্তু তার পালাবার উপায় তো আর নেই, দড়ি তো সে নিজের হাতেই কেটে দিয়েছে। আহ কুমার, যা বলি শোনো, এটা হচ্ছে অবলার নিজের বাসা। আর এক গাছা নতুন দড়ি সংগ্রহ করতে তার বেশিক্ষণ লাগবে না। যাও যাও, আর দেরি করো না, আমি এখানে পাহারায় রইলুম। কুমারের মনটা খুঁতখুত করতে লাগলো, তবু আর কিছু না বলে সে অগ্রসর হলো। উঠান থেকে বেরিয়ে জঙ্গলময় বাগানের ভিতরে গিয়ে দেখল বড় বড় গাছের ছায়া হেলে পড়েছে পূর্ব দিকে। আন্দাজ বুঝলে বোঝা যায় যে বেলা হয়েছে প্রায় 2টোর কাছাকাছি। কোন সকালে সে বাড়ি থেকে বেরিয়েছে, পেটে এখনো অন্ন আর জলও পড়েনি। বিশেষ তার এত তৃষ্ণা পেয়েছিল যে বাগানের সেই পানায় সবুজ পুকুরের দিকেই সে কয়েক পা এগিয়ে না গিয়ে আর পারল না। কিন্তু তারপরে তার মনে হলো বিমলের কথা। কাল থেকে সে অন্ন এবং জলের স্পর্শও পায়নি, তবু সে এখনো সমস্ত কষ্ট সহ্য করে আছে অম্লান মুখে। নিজের দুর্বলতা লজ্জিত হয়ে কুমার আবার ফিরে এসে 5 নম্বরের বাড়ির খিড়কির দরজা খুঁজতে লাগলো। সুন্দরবাবু ঠিকই বলেছেন, এটা কি বাড়ি না গোলক ধাঁধা? র্যাবিসের পাহাড়, ঝোপঝাপ, জঙ্গল ও কাঁটা বনের ভিতর থেকে আসল পথটি বার করে নিতে তার বেশ কিছুক্ষণ লাগতো, কিন্তু একজন পাহারাওয়ালা তাকে দেখতে পেয়ে বাড়ির মধ্যে ঢোকবার পথ বাতলে দিল। ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে উঠেই সে দেখল দোতলার বারান্দায় সুন্দরবাবু একখানা চেয়ারের উপরে শুকনো মুখে চুপ করে বসে আছেন এবং তার পিছনে দাঁড়িয়ে আছে কাঠের পুতুলের মতো জনচারেক পাহারাওয়ালা। কি খবর সুন্দরবাবু, এখানে বসে কেন? আপনাদের পথ চেয়ে বসে আছি আর কি। তার মানে? আমি তো জানি সার্কাসের খেলোয়াড়দের মতো দড়ি বেয়ে তেতলায় উঠে আপনারা আবার নিচে নেমে আসবেন। তারপর আপনাদের নামতে দেরি হচ্ছে দেখে 4 জন সেপাইকে ওপরে পাঠিয়ে আমি এইখানেই বসে অপেক্ষা করছি। কিন্তু আপনি একলা এদিক দিয়ে এলেন কেন? সে কথা পরে বলছি, কিন্তু তার আগে জানতে চাই আপনি কি এখনো অবলার খোঁজ করেননি? করেছি বই কি কুমারবাবু, করেছি বই কি। দোতলা একতলা সব তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও অবলা হতভাগা নেই। সদর দরজার সেপাইদের মুখে শুনলুম এ বাড়ি থেকে জনপ্রাণী বাইরে বেরোয়নি। কিন্তু বিমল বাবু কোথায়? তিনি তো এতক্ষণে তেতলায় উঠেছেন। কুমার খুব সংক্ষেপে বিমলের খবর জানালো।
তেঁদোর আসামির কথা তো আমি জীবনেও কখনো শুনিনি। এই একখানা বাড়ির ভেতরেই বসে এতগুলো মানুষকে নিয়ে সে যা ইচ্ছে তাই করছে। কি দুর্দান্ত লোক রে বাবা। যান কুমার বাবু, শিগগির তেতলায় যান। ওপরে 4 জন সেপাই আছে, আপনার কোনো ভয় নেই। আমি এইখানে ঘাঁটি আগলে বসে রইলুম। আপনিও আমার সঙ্গে এলে ভালো হতো না? কিন্তু আমাকে কিছুক্ষণের জন্য মাফ করুন ভায়া। একে খিদের জ্বালায় ছটপট করে মরছি, তার উপরে তেষ্টার চোটে প্রাণ করছে টাটা। এখন উঠে দাঁড়ালে আমি হয়তো মাথা ঘুরেই পড়ে যাব। 1 ঠোঙা খাবার আনতে পাঠিয়েছি, কিঞ্চিত জলযোগ না করলে আমি তো আর নড়তে পারছি না। এমন কাচুমাচু মুখে সুন্দরবাবু কথাগুলো বললেন যে কুমার কোনো প্রতিবাদ করতেই পারল না, কেবল বলল, আমি যাচ্ছি, কিন্তু আপনার রিভলভারটা একবার আমাকে দেবেন কি? তোমরা কি ওই ঘরগুলো খুঁজে দেখেছো? তারা জানালো যে খুঁজে দেখেছে বটে, কিন্তু কেউই কোথাও নেই। সে ছুটে গিয়ে আগে চোর কুঠিরের ভিতরেই ঢুকল। ঘরে কেউ নেই। তারপর এগিয়ে গিয়ে গড়াধীন জানালা দিয়ে মুখ বাড়িয়েই সচমকে দেখল বাইরের হুকে ঝুলছে 2 গাছা দড়ি। তার 1 গাছা ছেঁড়া এবং আরেক গাছা নেমে গিয়েছে প্রায় নিচেকার উঠান পর্যন্ত। তাহলে বিমলের সন্দেহই সত্যি পরিণত হলো। নতুন দড়ি ঝুলিয়ে অবলা আবার সরে পড়েছে, কিন্তু সে পালাবে কেমন করে? উঠানের উপরে পাহারা দিচ্ছে যে বিমল নিজে। কুমার বুক পর্যন্ত বাড়িয়ে দিয়ে উঠানের চারিদিকে দৃষ্টিপাত করল। সেখানে বিমল বা অবলার কারুর কোনোই চিহ্ন নেই। কুমার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, বিমলের সাবধানী চোখকে ফাঁকি দিয়ে অবলা নিশ্চয়ই নামতে পারেনি। আর এই বিষয়েও এক তিল সন্দেহ নেই যে প্রাণ থাকতে বিমল কখনোই তাকে পালাতে দেবে না। তবে কি এর মধ্যেই বিমলের সঙ্গে তার হাতাহাতি হয়ে গেছে, আর জয়ী হয়েছে কি অবলাই? না, এটাও সম্ভব নয়। বিমলের মতো বলবান লোক বাংলাদেশে বেশি নেই। এত শীঘ্র সে কাবু হবার ছেলেও নয়, কিন্তু অবলার সঙ্গে সেও অদৃশ্যই বা কেন? তবে কি বিমল আবার শত্রুর পিছনে পিছনে ছুটেছে? বিমল, বিমল, বিমল! কুমার চিৎকার করে অনেকবার বিমলের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়াই পেল না। ভীত চিন্তিত মুখে সে দ্রুত পদে আবার দোতলায় নেমে এসে উত্তেজিত স্বরে বলল, সুন্দরবাবু, সুন্দরবাবু! অবলা নতুন দড়ি বেয়ে ফের নিচে নেমে এসে অদৃশ্য হয়েছে। বিমলেরও দেখা নেই। খাবারের ঠোঙা থেকে একখানা কচুরি নিয়ে সুন্দরবাবু তখন সবে প্রথম কামড় বসাবার জন্য মুখোপাদান করেছেন, কিন্তু খবর শুনেই তার পিলে চমকে গেল রীতিমতো। মহাবিস্ময় সে বলে উঠলেন, এ কিরকম জাহাবাজ আসামি রে বাবা! এ যে পাড়ার ফাঁটার মতো হাতের মুঠোর ভেতর থেকেও ধরা দেয় না। আমাকে হাল ছাড়তে হলো দেখছি। তাহলে হাল ছেড়ে খাবারের ঠোঙা নিয়ে আপনি এখানেই বসে থাকুন। আমি একাই চললুম আমার বন্ধুর সন্ধানে। আহা হা, চটেন কেন মশাই? সব সময় কি মুখের কথাই সত্যি হয়? আমার কি কর্তব্য জ্ঞান নেই? এই রইল আমার খাবারের ঠোঙা, আর রইল আমার মুখের কচু। কোথায় যেতে হবে চলুন।